উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটিতে বিমানের সিঙ্গাপুরগামী ফ্লাইটের জরুরি অবতরণ, 154 যাত্রী নিরাপদ। বিগত সরকারের আমলে আপত্তির কারণে সামাজিক ব্যবসা দিবস পালন করা সম্ভব হয়নি বললেন প্রধান উপদেষ্টা। এনবিআর এর আন্দোলনে বিএনপির কেউ নেই, ঘাপটি মেরে থাকা হাসিনার লোকজনই বিতর্ক তৈরি করছে, অভিযোগ রিজভীর। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে শিগগিরই, জুলাইয়ের শেষ বা আগস্টের দ্বিতীয় সপ্তাহে হতে পারে ভোট। দেরিতে যাওয়ায় এসএসসি পরীক্ষা দিতে না পারা সে ছাত্রীর বিষয়টি বিবেচনাধীন, জানালেন উপদেষ্টা। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি মাহমুদ শরীফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 154 যাত্রী নিয়ে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশের সিঙ্গাপুরগামী ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ করেছে। সকালে বিমানের BG584 ফ্লাইটে এই ঘটনা ঘটে। জানা গেছে সকাল 8টা 38 মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যায়। তবে আকাশে প্রায় 2500 ফুট উচ্চতায় পৌঁছানোর পর পাইলট ইঞ্জিনের সমস্যা বুঝতে পেরে ফেরত আসার সিদ্ধান্ত নেন। পরে বিমানটি সকাল 8টা 59 মিনিটে শাহজালালে নিরাপদে অবতরণ করে। বিমানে থাকা 154 জন যাত্রী ও 7 জন ক্রু সবাই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনার পর বিমানটিকে কারিগরি পরীক্ষার জন্য রাখা হয়েছে। সবকিছু যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এনবিআর অফিসে যারা বিএনপির নাম ভাঙাচ্ছেন তারা কেউ দলের কর্মী নন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, প্রশাসনের মধ্যে শেখ হাসিনার লোক ঘাপটি মেরে আছে, আবার অনেকে বিএনপিকে বিতর্কিত করছে। রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট সরকার তার বাহিনী দিয়ে দমন-পীড়ন এর রাজনীতি করছে। বিভিন্ন উন্নয়নের নামে করা হয়েছে অর্থ পাচার। এছাড়াও মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের করা হয়েছিল এমপি। বিগত সরকারের আমলে সব কার্যক্রমই ছিল অবৈধ। আগের নির্বাচনগুলোও ছিল ডামি নির্বাচন। এত রক্তের বিনিময়ে অর্জিত দেশে যাতে আর ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, সামনে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে, পরিচ্ছন্ন রাজনীতি অব্যাহত থাকবে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব দিয়ে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয় বলে মন্তব্য করেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মৌলভীবাজার জেলা জামাতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো যেন দেশ ও জাতির স্বার্থে কাজ করতে পারে। পরে কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামে নিহত নাফিসা জান্নাত আঞ্জুমের কবর জিয়ারত করেন। এ সময় নিহতর পরিবারকে সমবেদনা জানান। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান জামাতের আমির। এটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে সাভারের জিরাবুতে আয়োজিত সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, সামাজিক ব্যবসা দিবস নিয়ে আপত্তি ছিল বিগত সরকারের। 5 আগস্টের পর প্রথম এ দিবস পালন করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার সাথে যুক্ত উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে দুদিনের আয়োজন। শুক্রবার সকালে ইউনুস সেন্টার ও গ্রামীণ গ্রুপের যৌথ আয়োজনে সাভারের জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হল সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়, যা অনুদানের মাধ্যমে সম্ভব নয়। এই বছরের প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হল সামাজিক ব্যবসা। বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই আয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থার প্রথম দায়িত্ব হল তরুণদের স্বপ্ন দেখাতে উৎসাহ দেওয়া। নতুন পৃথিবী গড়তে নতুন স্বপ্ন দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য শুধু ডিগ্রি দেয়া নয়, বরং স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখা। যে কোনো শিক্ষা সিস্টেম তৈরি করতে হবে স্বপ্ন দেখার মাধ্যমে। স্বপ্ন দেখা শেখানোই প্রথম কাজ হবে শিক্ষা সিস্টেমের। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে। স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়। স্বপ্ন দেখতে হবে। বিষণ্ণ বিশ্ব তৈরি করতে চাই না, সুন্দর বিশ্ব তৈরি করতে চাই, নতুন সভ্যতা গড়তে চাই। সেটা আমরা পারব। আগামীতে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে, সেখানে 3-0 তত্ত্বকেও প্রাধান্য দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে শিগগিরই। জুলাইয়ের শেষে অথবা আগস্টের দ্বিতীয় সপ্তাহে হতে পারে নির্বাচন। এদিকে ছাত্র সংগঠনগুলো এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। 10 সদস্যের নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রিটার্নিং অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে হলের প্রাধ্যক্ষদের সাথে বৈঠক হয়েছে। ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথেও চলছে আলোচনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জুলাইয়ের মধ্যে নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জুন মাসেও এরা তফসিল ঘোষণা করে জুলাইয়ের মধ্যে নির্বাচন হয় একটু ডিফিকাল্ট হবে, বাট অসম্ভব নয় যদি সবাই একমত হয়। 30শে জুলাই ক্রস করলে সেক্ষেত্রে হয়তো 5ই আগস্টের পরে কোনো একটা সময় 10, 11, 12। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেল গোছাচ্ছে, ছাত্র শিবিরও কাজ করছে নির্বাচনের জন্য। ক্লিনিমাজের শিক্ষার্থী বান্ধবের কাজ করতে আগ্রহী, তাদেরকে সাথে নিয়েই আমরা একটা প্যানেল গোছাচ্ছি। তফসিল ঘোষণা করার পরপরই আমরা সেই প্যানেল আমরা উন্মুক্ত করবো। নেতৃত্বে যারা আছেন তারা একটি ইনক্লুসিভ এবং শিক্ষার্থী বান্ধব প্যানেলের মাধ্যমে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে। গণতান্ত্রিক ছাত্র সংসদও তাদের কেন্দ্রীয় প্যানেল চূড়ান্ত করছে। ছাত্রদল বলছে, কেন্দ্রীয়ভাবে প্যানেল ঠিক করা হবে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা আছে। নির্বাচনের আগে তাদের সরাতে হবে। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় নয়, জুলাই অভ্যুত্থান আগে আমরা ক্যাম্পাসে কমিউনিটি আকারে এখানে অ্যাক্টিভিশন করেছি। তো আমাদের যে কমিউনিটি ভোট, সেই কমিউনিটি ভোটকে আমরা আমাদের সাথে যুক্ত করার জন্য অবশ্যই আমরা একটি প্যানেল আকারে আমরা এখানে ইলেকশন করব। আমরা এখন পর্যন্ত মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য এবং আওয়ামী দোসরদের ঠেকানোর জন্য ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কার্যকরী ব্যবস্থা, সেই ব্যবস্থার কার্যকরী কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এদিকে 7টি বাম ছাত্র সংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট যৌথভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নেতৃত্ব নির্বাচন নিয়মিতভাবে হয়, কিন্তু হয় না শুধু ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডারের অংশ করতে হবে ডাকসু নির্বাচন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জনাব ওয়াসিউদ্দিন তামি, আপনার কাছে আসতে চাই। ডাকসু নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার একটি সম্ভাব্য সময় দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে জুলাই বা আগস্টে নির্বাচন হতে পারে। ছাত্রদল কি বলছে? এই যে সময় জুলাই বা আগস্ট, এই সময় নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা?
আলাইকুম। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আসলে এইরকম সময় ঘোষণা তো আমরা এর আগেও আরো একবার দেখেছিলাম, যখন বলা হয়েছিল যে ফেব্রুয়ারি শেষের দিকে এই নির্বাচন হতে পারে। তো এখনকার যে টাইম লাইন দেওয়া হচ্ছে সেটাকেও আমরা কতটুকু সিরিয়াসলি নিব, সেটা আসলে এই প্রশাসনের ভবিষ্যতের কাজ দেখেই আমরা নির্ধারণ করতে পারবো। কারণ এই যে ডাকসু বিগত 5 বছর পরে আরেকটি ডাকসু নির্বাচন হবে। তো সেই ক্ষেত্রে সকলেরই দাবি ছিল যে উপযুক্ত সংস্কার এবং গঠনতন্ত্রকে এমন ভাবে করা, গঠনতন্ত্র এবং বিশ্ববিদ্যালয়ের আদেশকে এমন ভাবে সংস্কার করা যেন সামনের দিনে ডাকসু নির্বাচন এরকম 5 বছর পর পর নয়, বরং প্রতি বছর হয়। তো সেই রকম কোনো আপডেট কিন্তু আমরা সংস্কারের ক্ষেত্রে দেখতে পাইনি। এবং এছাড়াও ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ কিছু দাবি ছিল, যেগুলোও কিন্তু এইসব সংস্কার প্রস্তাবনায় উঠে আসেনি। তো সব মিলিয়ে এই যে সংস্কার প্রস্তাবনার ক্ষেত্রে একটা ধোঁয়াশা, ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দিকেও একটা দেখা গেল ধোঁয়াশা। আমরা শুনলাম যে গতকাল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, তো সেখানে নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলে শুনেছি। কিন্তু এই যে সংস্কার এবং সংস্কার পরবর্তী যে তারিখ ঘোষণা, সেসব ক্ষেত্রে আসলে প্রশাসন কি ভূমিকা নিচ্ছে কিংবা ছাত্র সংগঠনগুলো আসলে কতটুকু চাপ দিতে পারছে, সেটা এখনো অপরিষ্কার। তো একটি বিষয় জানতে চাচ্ছি, আপনারা সংস্কারের কথা বলছেন, ডাকসু নির্বাচন আয়োজন করতে আপনাদের পক্ষ থেকে কোনো সংস্কারের সুপারিশমালা দেওয়া হয়েছে কিনা প্রশাসনকে? জি জি, আমরা একটা বিশদ সংস্কার প্রস্তাবনা মোটা দাগে 40টি এবং সব মিলিয়ে 377টি, মানে আমরা একদম খুঁটিনাটি যেসব সংস্কার প্রয়োজন এই ডাকসু গঠনতন্ত্রে, এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ 1973-এও কি ধরনের পরিবর্তন আনলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব এবং নির্বাচিত প্রতিনিধিরা ভালো মতো কাজ করতে পারে, সেক্ষেত্রেও আমরা কিন্তু একটি স্মারকলিপি দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেশ 2-3 মাস আগেই আমরা জানিয়েছি। তো সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা জানি যে মানে আমাদের অপরাপর যে ছাত্র সংগঠনগুলো তারাও কিন্তু তাদের প্রস্তাবনা দিয়েছে। তো সেই প্রস্তাবনার ভিত্তিতে আসলে কতটুকু নেওয়া হলো কি না নেওয়া হলো সেগুলো আমাদের কাছে এখনো পরিষ্কার না। এবং মূল যে বিষয়গুলো, যেমন নিয়মিত ডাকসু নির্বাচন হওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আদেশ এবং গঠনতন্ত্র দুইটাতেই উল্লেখ থাকা, এবং বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেটা সভাপতি হিসেবে উপাচার্য না থেকে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি থাকা, সেরকম বেশ কয়েকটি কিন্তু ঐক্যবদ্ধ দাবি ছাত্র সংগঠনগুলোর ছিল। তো সেগুলোর ক্ষেত্রে জনাব তামি, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে যুক্ত আছেন ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা। আমরা এখন বিনিয়ামিন মোল্লার কাছে জানতে চাইবো, এই যে জুলাই আগস্টের নির্বাচনের যে কথা বলা হচ্ছে, এই সময় নিয়ে আপনার সংগঠনের কোনো মন্তব্য আছে কিনা, আর আপনাদের কাছে কি মনে হচ্ছে এবার নির্বাচন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে কিনা? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আমাদের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মূল যে পাদপীঠ, সেই পাদপীঠ কিন্তু ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরেই আমরা একটা ছাত্র সংসদ নির্বাচন পেয়েছিলাম। আবার এই 24-এর কোটা সংস্কার আন্দোলন অভ্যুত্থানের পরে আমরা আরেকটা ছাত্র সংসদ নির্বাচন পেতে যাচ্ছি। কিন্তু 10 মাস হয়ে গেল বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ছাত্র সংসদ নির্বাচন দিতে পারছে না। আমরা যে মোটো নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা একাডেমিক জায়গায় চাই, আর কোনো রাজনৈতিক জায়গা বা আর কোনো ভায়োলেন্সের জায়গা হিসেবে আমরা চাই না। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে আমাদের অনেক ছাত্র বন্ধুরা বা অনেক সংগঠন বলছেন যে বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান করার পরিবেশ নেই, অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা নেই, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে, ছাত্রলীগ আওয়ামী লীগ তারা তাদের স্লোগান দিয়ে মিছিল দিয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা কি একাই কি আসলে বিশ্ববিদ্যালয়টাকে পরিচালনা করতে স্বয়ং সম্পূর্ণ বা সক্ষম? কখনোই নয়। বরং প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং হল সংসদে 269 জনের মতো যারা নির্বাচিত ছাত্র প্রতিনিধি, তারা কিন্তু শিক্ষার্থী এবং প্রশাসনের সাথে সেতুবন্ধন হয়ে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়টাকে সুচারুরূপে পরিচালনা করবেন। যারা এই অজুহাতটা দিতে চাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা নাই বা পরিবেশ নাই, মূলত আমার মনে হয় যে তারা আসলে জানেনই না যে আসলে ডাকসুটা কি এবং কেন দরকার, অথবা তারা আসলে জেগে জেগে ঘুমাচ্ছেন। কারণ ডাকসু ছাড়া তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতে পারবেন না। জনাব বিনিয়ামিন মোল্লা, আপনি যে বিষয়টি বলছিলেন, এখানে একটু যুক্ত করি, ছাত্র দলের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হয়েছে, এ নিয়ে আপনার মন্তব্য কি সংস্কারের বিষয় নিয়ে? বলবো যে সংস্কারের বিষয়ে সব সংস্কার তো আর এই প্রশাসন করবে না, কারণ এটা তো ডাকসু ছাত্রদের নির্বাচিত প্ল্যাটফর্ম। আমি মনে করি যে ছাত্ররা নির্বাচিত হয়ে এসে বাকি সংস্কারগুলো তারা করবেন, বা কোনো প্যানেল বা ব্যক্তি যদি বিশেষ সংস্কার প্রস্তাবনা থাকে তারা
সেগুলো তাদের ইশতেহারে দিতে পারেন, শিক্ষার্থীরা পছন্দ করলে সেই প্যানেল বা সেই ব্যক্তিকে ভোট দেবেন, তিনি নির্বাচিত হয়ে সেই সংস্কারগুলো করবেন। দ্বিতীয়ত, ডাকসু নির্বাচনের যে সময়সীমা, আপনারা দেখেছেন যে আমাদেরকে অনশন পর্যন্ত করতে হয়েছে। আমি অনশন করেছি 3 দিন, আমার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য ছাত্র সংগঠন দ্বারাও ছিল। তারপরে আবার অবস্থান করতে হয়েছে এই নির্বাচন কমিশন পর্যন্ত আদায় করতে। আমাদের যে বারবার এভাবে করে একটা করে ধাপ আগাতে হচ্ছে, একটা করে চাপ দিতে হচ্ছে, লোকাল গাড়ির মতো ঠেলে ঠেলে পার করতে হচ্ছে। তারপরেও আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা করে, শিক্ষার্থীদের মনোভাব পরিস্থিতির সাথে আলোচনা করে, যদি মনে করেন যে জুলাইয়ের ভিতরে ওনারা পারছেন না, তাহলে সুনির্দিষ্টভাবে যে তফসিল, সেই তফসিলে অগস্টের কোন তারিখে আসলে ওনারা ইলেকশনটা করবেন সেই তারিখ সহকারে তফসিলটা দিতে হবে। এছাড়া কিন্তু আমরা মানবো না, মৌখিক কোনো ডেড লাইনে আমরা কোনোভাবেই মানবো না। বিনিয়ামিন মোল্লা, আপনি আমাদের সাথে থাকুন। আবার আমরা যাব ওয়াসিউদ্দিন তামির কাছে। তামি, আমরা যে বিষয়টি দেখলাম গত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা এবং আশপাশের এলাকাতে ছাত্রলীগের মিছিলও আমরা দেখেছি, ঝটিকা মিছিল, এটি কি আসলে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরকম ককটেল বা মিছিল আপনার কাছে মনে হচ্ছে কিনা? এখানে আমি গতকালকেও একটি জায়গায় বলেছিলাম যে এই যে ডাকসু নির্বাচন এবং শিক্ষার্থীদের যে নির্বাচিত প্রতিনিধি বের করার যে উৎসব হতে পারে, সেটার ক্ষেত্রে একমাত্র বিরোধী দল হবে কিন্তু ছাত্রলীগ, যারা এখন আইনত নিষিদ্ধ এবং ক্যাম্পাস থেকে বিতাড়িত। তো তারা এ ধরনের কার্যক্রম করতে পারে, সেটাকে ধরে নিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার যে অংশীদাররা আছে, পুলিশ প্রশাসন বলুন না সিটি কর্পোরেশন বলুন, সবার সাথে কিন্তু একটা সমন্বয় ঘটানো তাদের কাজ। এবং একই সাথে ইয়ামিন ভাই যেটা বলেন, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে যে ডাকসুর যে গঠনতন্ত্র, সেটা সংস্কারের একচ্ছত্র এখতিয়ার কিন্তু সিন্ডিকেটের হাতে, মানে শিক্ষকদের হাতে অনেকটা বলা যায়। তো সেক্ষেত্রে তারা যদি এখনই এটা সংস্কার না করে, তাহলে সামনের দিনে ডাকসু আসলেও যদি সংস্কার করবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা আশাবাদী নই। আমরা দেখেছি যে 2019 সালে এইরকম একটা নামে মাত্র নির্বাচন হয়েছিল, যেটাতে ছাত্রলীগ তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে নির্বাচিত ঘোষণা করেছিল। তা আমরা শিক্ষার্থীরা চাই না যে সেরকম আরেকটি নির্বাচন হোক, বরং অংশগ্রহণমূলক এবং সবাইকে সাথে নিয়ে এবং একটি মানে সঠিক এবং সুন্দর নির্বাচন যাতে হয়, সেটি আমরা চাই। আমি একটি বিষয়, এই ডাকসু নির্বাচন ইস্যুতে ছাত্র শিবির সহ ছাত্র অধিকার পরিষদ সহ বেশ কিছু ছাত্র সংগঠন দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। তারা বলছে সংস্কার পরে হবে। এ নিয়ে আসলে আপনাদের, এই যে আপনারা একটু বিলম্বে চাচ্ছেন সংস্কার শেষ করে নির্বাচন, আর অন্যান্য ছাত্র সংগঠন তারা চাচ্ছে দ্রুত নির্বাচন, এ নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের যে সংগঠন, সেই সংগঠন এ নিয়ে আলোচনায় কি হয়েছে? আপনার প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা দ্বিমত জানাবো, আমরা কিন্তু কখনোই বিলম্ব চাইনি এবং আমরা বারবারই বলে আসছি এসব সংস্কার করতে খুব বেশি দিন লাগে না। যেখানে আমরা ছাত্র সংগঠনের প্রায় 2 সপ্তাহের ভিতরে এত বড় বড় সংস্কার প্রস্তাবনা দিতে পেরেছি, তো প্রশাসন এখানে সংস্কার করতে এতদিন কেন লাগাবে? এই যে সংস্কার প্রস্তাবনা আসে, সেইগুলো থেকে ওনারা কিন্তু বিট বাই বিট নিয়ে এইগুলো সংস্কার প্রস্তাবনা একত্রিত করে ফেলতে পারেন। আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে মিটিং হয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম কোনো আলোচনা হয় না। এবং একই সাথে আমরা কিন্তু কোনো বিলম্ব চাইনি, আমরা চেয়েছি যে সংস্কারগুলো হয়ে যেন যায়। কারণ আমরা এই অবস্থায়, এই জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা যদি এইরকম সংস্কার, যে ডাকসু নিয়মিত হবে এবং ডাকসুতে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা উপযুক্ত জায়গায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে, এগুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে সামনের দিনে যেখানে রাজনৈতিক সরকার থাকবে, সেখানে কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব আদায় করা অনেক কঠিন হবে। জনাব তামি, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আবারও যাব বিনিয়ামিন মোল্লার কাছে। বিনিয়ামিন মোল্লা, একটি বিষয় জানতে যাচ্ছি যে জুলাই বা আগস্টে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ, এই তারিখের মধ্যে নির্বাচন সম্ভব কিনা বা আবারও পেছানোর সম্ভাবনা দেখছেন কিনা? প্রকাশ্য যে ছাত্র সংসদ নির্বাচনটা আসলে কারা চায় না। আপনারা বিগত সময়ে দেখেছেন যে যারা এস্টাবলিশমেন্ট থাকে, ক্ষমতায় থাকে বা বৃহৎ শক্তি থাকে, তারা সবসময় চায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। কারণ বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকেই কিন্তু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বা এস্টাবলিশমেন্টের অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু ছাত্ররা যখন জেগে উঠেছে, ক্ষুব্ধ হয়েছে, তখন কিন্তু একদম সরকার পর্যন্ত চলে গিয়েছে, যার ইমিডিয়েট একটা বার্নিং এক্সাম্পল কিন্তু আমাদের সাথে আছে। সেই জায়গা থেকে আমরা 2 ধরনের চ্যালেঞ্জ এখন দেখছি। একটা হচ্ছে যে যারা পতিত, সেই ছাত্রলীগ আওয়ামী লীগ যারা মিছিল করে যাচ্ছে ক্যাম্পাসে, হুমকি দিচ্ছে, এবং আরেকটা মানে আমরা বাধা যেটা আমরা দেখছি যে সেটা তারা প্রকাশ্যে সরাসরি ডাকসুকে বাধা না দিলেও কিন্তু তারা বলছে যে পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা নাই। এই যে একটা মানে বাধার যে একটা জায়গা, যে আরো সংস্কার করতে হবে। এখন কথা হচ্ছে যে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন তো মৌলিক সংস্কারগুলো করেছে, তাহলে কি শিক্ষার্থীরা যে ভোট দিবে
শিক্ষার্থীরা যে নির্বাচন করবে প্রতিনিধিদের, সেই নির্বাচন বা ভোটের উপরে কি এই ছাত্র সংগঠন বা এই ছাত্র নেতাদের আস্থা নাই? আমি মনে করি যে তারা আসলে শিক্ষার্থীদের উপর আস্থাহীনতায় ভুগছে। যে শিক্ষার্থীদের উপর আস্থাহীনতায় না ভুগে আমি মনে করি যে প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই উচিত এই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করা, সংস্কার করা, পরিবর্তন করা। এবং আমাদের বিশ্ববিদ্যালয়টাকে আমি আবারও বলছি যে প্রতিবাদ নিয়ে আসলে আমরা আগাচ্ছি যে নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। জনাব বিনিয়ামিন মোল্লা, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে মল্লিক ওয়াসিউদ্দিন তামি, আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডাকসু নির্বাচন নিয়ে আমাদের সাথে আলোচনা করতে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের দপ্তর সম্পাদক ওয়াসিউদ্দিন তামি ও ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা। দেরিতে যাওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। সকালে এ নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানেরও চেষ্টা চলছে। পরে শিক্ষা উপদেষ্টা সেই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান। এর আগে গত বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রথম দিনই রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থী মায়ের অসুস্থতার কারণে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি। দেরি হয় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। এ সময় ওই ছাত্রী কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে, খরা মৌসুমে রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল, সবজির দামেও মিলছে না স্বস্তি। চট্টগ্রামে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ, করোনা ও ডেঙ্গুর মতোই উপসর্গ, রোগ শনাক্তে বাড়ছে জটিলতা। খিলক্ষেতে রেলের জমি থেকে মণ্ডপ সরানো নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। বিবৃতিতে উপদেষ্টা জানান, গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি পূর্ব অনুমতি ছাড়াই খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে। পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়। আয়োজকরা পূজা শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন, কিন্তু পূজা শেষে বারবার বলা সত্ত্বেও তারা মণ্ডপটি সরিয়ে নেননি। উল্টো সেখানে স্থায়ী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বরাবর নিষেধের পরও পূজার আয়োজকরা তা আমলে নেননি। পরে দখলমুক্ত করতে সব আইনি প্রক্রিয়া মেনে বৃহস্পতিবার মণ্ডপটি সরিয়ে ফেলা হয়। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে চলছে বৃক্ষ মেলা। মিলছে নানা রকম ফলদ, বনজ ও অর্কিড সহ বিভিন্ন ধরনের গাছ। সবার জন্য উন্মুক্ত এই মেলা চলবে 24 জুলাই পর্যন্ত। এ নিয়ে আরও জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, কি পরিস্থিতি দেখছেন মেলায়? আয়োজক বা দর্শনার্থী যারা আছেন তারা কি বলছেন এই মেলাকে ঘিরে? আর বন্ধের দিন শুক্রবার আজকে কেমন ভিড় দেখছেন? দেখুন শরীফ, গত 25 তারিখে মেলা শুরু হয়েছে, তো আজকে প্রথম শুক্রবার পড়েছে। তো আমরা সেই হিসাবে দেখেছি যে সাধারণত ছুটির দিনে মেলা বা এই ধরনের আয়োজনগুলোতে নগরবাসীর অংশগ্রহণটা বেশ থাকে। তো সকালবেলায় খুব বেশি ভিড় না থাকলেও এখন কিন্তু সময় গড়ার সাথে সাথে বেশ ভিড় বাড়ছে। এবং আপনাকে যদি দেখাই, মেলার যে স্টলগুলো রয়েছে, এবারের 134টা স্টল গড়ে তোলা হয়েছে এবং সেই স্টলগুলোতে সাধারণত আমরা দেখলাম যে ঘরের মধ্যের যে গাছগুলো, অর্থাৎ ইন্টেরিয়র প্ল্যান্ট যেগুলোকে বলা হয়, এবং পাশাপাশি বনসাই গাছের যে গাছগুলো রয়েছে সেই গাছের চাহিদা সব থেকে বেশি। এবং পাশাপাশি আমরা দেখেছি যে বিদেশি ফল, দেশি ফলের তুলনায় বিদেশি ফলের গাছের চারা এবং গাছের আধিক্যতাটা একটু বেশি দেখা গেছে। কারণ বিদেশি ফলগুলো খুব অল্প সময়ে ছোট অল্প জায়গার ভিতরে ফল দেয় এবং পাশাপাশি খুব বেশ বড় মাত্রায় এবং নানান প্রজাতির ফলগুলো পাওয়া যায়। তো যার কারণে নগরবাসীর
একটা চাহিদা থাকে যে অল্প জায়গায় বেশি পরিমাণে গাছ লাগানো যায় কি, সেই দিক থেকে সাধারণত আমরা দেখি যে এই মেলাতে যারা বিক্রেতা রয়েছেন, নার্সারি মালিকরা, তারা বিদেশি বিভিন্ন জাতের ফল নিয়ে আসেন এবং ফুল নিয়ে আসেন। আমরা এখানে দেখেছি যে দেশি এবং দেশির পাশাপাশি বিদেশি বিভিন্ন নানান জাতের এশিয়া এবং আফ্রিকান এবং আমেরিকান প্রজাতির বিভিন্ন ফলের জাত আমরা এখানে দেখেছি। এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশেরও যে ফল এবং বিশেষ করে ভেষজ গাছ এবং উদ্ভিদ যেগুলো বিপন্ন হয়ে গেছে, সেই জাতের উদ্ভিদগুলো তারা এখানে নিয়ে এসেছে। এবং আরেকটা বিষয় এবার আমরা দেখেছি যে সব থেকে বেশ গুরুত্বপূর্ণ এবং খুব মজার বিষয়টা লেগেছে যে বাঁশ দিয়ে তারা বেশ রকমের নানান প্রজাতির পণ্য তারা নিয়েছে এবং এই বাঁশের প্রমোশন তারা করছে এবং আগামীতে যেন প্লাস্টিকের পরিবর্তে বাঁশের ব্যবহারযোগ্য বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় পণ্য তারা এখানে নিয়ে এসেছে এবং সাধারণ যারা দর্শনার্থী বা ক্রেতা রয়েছেন তারা আগ্রহ দেখাচ্ছেন এসব কেনার জন্য। আজকে থেকে মেলা শুরু হয়েছে, বিকেল বেলায় আরও ভিড় বাড়বে এবং রাত 9টা পর্যন্ত মেলা চলবে। মাসব্যাপী এই মেলায় দেশি বিদেশি ফলদ, বনজ এবং পাশাপাশি ফুলের নানা প্রজাতির গাছের সমারোহ হয়েছে এখানে। এই ছিল আমার কাছে। রাজধানীর শেরে বাংলা নগরে চলছে জাতীয় বৃক্ষ মেলা, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। ভরা মৌসুমেও বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। সরু চালের দাম কেজিতে 5 থেকে 10 টাকা, আর মোটা ও মাঝারি চালের দামও কেজিতে বেড়েছে 2 টাকা। সবজির দামেও মিলছে না স্বস্তি, তবে স্থিতিশীল আছে মুরগির দাম। ধানের সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম বাড়তি, ফলে পাইকারি ও খুচরা পর্যায়ে চালের দামও বেশ চড়া। ধানের দাম বাড়ার কারণে চালের দাম নাকি বাড়ছে, মানে এটা হলো মিল মালিকের কথা। কেজিতে সরু চাল 80 থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে। 1 মাস আগেও বিক্রি হতো 72 থেকে 76 টাকায়। মোটা চালের মধ্যে স্বর্ণার দাম কেজিতে 2 টাকা বেড়ে 55 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে। মিনিগেট, 28, নাজিরশাইল এগুলো হঠাৎ করে দাম বাড়ছে কেজি প্রতি 5-6 টাকা করে। সবচেয়ে বেশি আপনার মিনিগেট আর হলো নাজিরশাইল 28 টাকা। মোটাও বাড়ছে হালকা 2-1 টাকা, 4-5 টাকা 10 টাকা করে বাড়ে গেছে কোনোটা আর কি। তো এটা আগে সব সময় বুঝি না কিছু, চাউল এত রেট কেন। তবে স্থিতিশীল আছে মুরগির দাম। প্রতি কেজি সোনালী মুরগি 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। ব্রয়লার মুরগি 160, আর সোনালী মুরগি হচ্ছে আপনার 290 টাকা, আর দেশিটা হচ্ছে এখন বর্তমানে 580। মুরগির দাম আগের থেকে একটু কমছে 20 টাকা, আগে ছিল 190, এখন 170। গত সপ্তাহে 170 করে কিনছি। এদিকে আলুর দাম কেজিতে বেড়েছে 5 টাকা, বিক্রি হচ্ছে 30 টাকা দরে। পেঁয়াজ, রসুন আগের দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি 60 টাকা দরে পেঁয়াজ এবং 120 টাকায় বিক্রি হচ্ছে রসুন। আলু এখন আপনার কোলেস্ট্রল আলু আসতে তো এই কারণে দাম 5 টাকা বাড়তি। আগে তো ওই ঘরে আলু আসলো, ওই আলুটা আসলে 5 টাকা কেজিতে কম। ওই আলুটা কোলেস্ট্রল আলুটা মনে করেন 5-6 টাকা কেজি থেকে কোলেস্ট্রল বাড়াই খরচ হয়, এর 5 টাকা কেজিতে বাড়তি আলুটা। সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে সবজির দাম। প্রতি কেজি টমেটো 120 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। বরবটি, কাঁকরোল ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এছাড়াও পটল, ধুন্দল, চিচিঙ্গা, ঢেঁড়স ও বেগুনের দামও বেড়েছে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু আর করোনার মতোই উপসর্গ চিকুনগুনিয়ার। কিছু ক্ষেত্রে অস্থিসন্ধির ব্যথা ও শরীরের র্যাশ দেখে পার্থক্য করা যায়। এই পার্থক্য দেখে রোগটির চিকিৎসা দিচ্ছেন চট্টগ্রামের ডাক্তাররা। কারণ চিকুনগুনিয়া শনাক্তে RT-PCR টেস্টের সুযোগ নেই সেখানে। বর্ষায় এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় এ রোগ বাড়ছে বলে ধারণা চিকিৎসকদের। ডেঙ্গুর ভাইরাস বহনকারী এডিস মশার মাধ্যমে ছড়ায় চিকুনগুনিয়া। করোনা আর ডেঙ্গুর মতোই উপসর্গ, তাই ধরা পড়ে দেরিতে। চট্টগ্রামের তীব্র জ্বরে ভোগা রোগীদের শরীরে র্যাশ আর অস্থিসন্ধিতে ব্যথা দেখে চিকুনগুনিয়া ধারণা করছেন চিকিৎসকরা। যারা চিকুনগুনিয়া নিয়ে আসছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে জ্বর এবং তীব্র শারীরিক ব্যথা, গিরায় গিরায় ব্যথা এবং পরবর্তীতে তাদের র্যাশ নিয়ে তারা আসছেন। এসব লক্ষণ থেকে চিকুনগুনিয়া আমরা ধারণা করি। এই রোগ শনাক্তে অ্যান্টিবডি পরীক্ষা হয় চট্টগ্রামে, তবে এতে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। করতে হয় RT-PCR টেস্ট, যা শুধু রাজধানীতেই আছে। আইসিটি মেথডের একটা লিমিটেশন হচ্ছে যখন অ্যাকিউট ফেস ইনফেকশন এবং আর্লি স্টেজ থাকে, লো ভাইরাল লোডের কারণে অনেক সময় আইসিটি মেথড সেটা শনাক্ত করতে পারে না। সো এটার জন্যই মোর স্পেসিফিক এবং মোর সেন্সিটিভ টেস্ট হচ্ছে RT-PCR মেথড। যখন আমরা RT-PCR মেথডে করব, শনাক্তের কাজ শুরু করব, আশা করি সেই সংখ্যাটা কেটে যাবে।
ঢাকায় সরকারি 3টি ল্যাবে RT-PCR টেস্টে 153 জনের চিকনগুনিয়া শনাক্ত হয় চলতি বছরের মে মাস পর্যন্ত। পরীক্ষার ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের রোগীদের পরিসংখ্যান নেই সিভিল সার্জন কার্যালয়ে। র্যাপিডলি চিকনগুনিয়াকে যাতে আমরা ডায়াগনোজ করতে পারি, আমাদের কোভিডের RT-PCR, কোভিডের রেপিডেন্টের টেস্ট, ভিন্ন পরীক্ষার পাশাপাশি যাতে চিকনগুনিয়া টেস্টও অ্যাভেলেবল করা যায়, আমি এটা আমাদের সরকার উদ্যোগের সাথে কথা বলে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। এই রোগ ঠেকাতে বিভিন্ন সংস্থার সমন্বিত মশা নিধন কার্যক্রমের তাগিদ দিয়েছেন কীটতত্ত্ববিদরা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চিকুনগুনিয়া, ডেঙ্গু, করোনা পরিস্থিতি নিয়ে জানবো চট্টগ্রাম থেকে ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, চট্টগ্রামের কি পরিস্থিতি দেখছেন? এই 3 রোগের মধ্যে কোন রোগের প্রকোপ চট্টগ্রামে সবচেয়ে বেশি? চট্টগ্রামে এই 3 রোগের মধ্যে এই মুহূর্তে করোনায় বেশি আসলে যেটা উদ্বেগের বিষয়। এই মৌসুমে অন্তত 15 দিনের মধ্যে চট্টগ্রামে 6 জনের মৃত্যু হয়েছে করোনা এবং আক্রান্ত হয়েছে সর্বমোট এই মৌসুমে 112 জন এবং গত 24 ঘন্টায় এখানে আক্রান্ত হয়েছে চট্টগ্রামে 13 জন এবং ডেঙ্গুতে এই পর্যন্ত এই মৌসুমে 363 জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 2 জন। এবং চিকুনগুনিয়া আসলে ওই ধরনের কোনো পরিসংখ্যান নেই, যেহেতু আমরা প্রতিবেদনে যেমনটা শুনছিলাম যে পরীক্ষা করার যে কিট কিংবা যে যন্ত্র দিয়ে পরীক্ষা করে সেই ব্যবস্থাটা চট্টগ্রামে আপাতত নেই। সে কারণে চিকিৎসকরা ডেঙ্গু এবং করোনার যে উপসর্গ, সেই উপসর্গ অনুযায়ী আসলে চিকুনগুনিয়াকে শনাক্ত করছে, সেই অনুযায়ী আসলে চিকিৎসাটা চলছে। বলা চলে যে চট্টগ্রামে এই 3 রোগের মধ্যে করোনার সংখ্যা এখন বেশি এবং স্বাস্থ্য যারা বিভাগের কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট প্রশাসন আছেন তাদের তরফ থেকে বলা হচ্ছে যাতে করোনা এটা আরও বেশি বাড়তে না পারে, সেই জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার বলা হচ্ছে। তবু আমরা দেখেছি আসলে মানুষের মধ্যে ভয়টা কিছুটা কমে গেছে, এই কারণে অনেকের মধ্যে আমরা আসলে স্বাস্থ্যবিধি মানতে আমরা দেখছি না। চট্টগ্রামে বিশেষ করে বাজারে এবং যে রাস্তাঘাটে এবং যানবাহনে আমরা মানুষের মধ্যে যে বিশেষ করে মাস্ক যে পরিধানের যে বিষয়টা, সেটা আমরা চোখে পড়ছে না। যদিও যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আছে তারা বারবার সেই বিষয়টা বলছে এবং চিকিৎসকরা বলছেন যাতে জ্বর, সর্দি কিংবা গায়ে ব্যথা হলে তারা যেন সহসা চিকিৎসকের পরামর্শ নেন এবং তারা যেন এই যে করোনা টেস্টটা করাতে তারা পরামর্শ দিচ্ছেন। মোটামুটি বলা চলে যে চট্টগ্রামে 3টা রোগী এখন প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে করোনা বেশি আমরা দেখছি। আমাদের সাথেই থাকুন, আমরা এবার বরিশালে যাব, সেখানে আছেন সহকর্মী আলামিন। এই 3 রোগের মধ্যে বরিশালের চিত্র যদি একটু বলতেন, আর এই 3 রোগে যারা আক্রান্ত হচ্ছে বরিশালে তারা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে কিনা? যে এই 3টি রোগের মধ্যে বরিশালে সবচেয়ে বেশি কিন্তু ডেঙ্গু। আমরা যদি জানাই যে চলতি বছর এখন পর্যন্ত কিন্তু 4305 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে কিন্তু মৃত্যু হয়েছে 11 জনের। আজকে গত 24 ঘন্টায় বরিশালে 2 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন হচ্ছে পটুয়াখালীর আর একজন হচ্ছে বরগুনার। আপনারা জানেন যে আসলে বরগুনা জেলায় কিন্তু আসলে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং সেখান থেকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল জেনারেল হাসপাতাল এইসব জায়গায় কিন্তু আসলে ভর্তি হচ্ছেন রোগীরা। তবে ডাক্তাররা যেটি বলছেন যে যারা মৃত্যুবরণ করছেন তারা কিন্তু একদম শেষ পর্যায়ে, অর্থাৎ যখন তাদের একেবারেই শেষ পর্যায়ে চলে আসেন তখন কিন্তু তাদেরকে এই বরিশালের যে বড় যে হাসপাতাল দুটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে, যার ফলে কিন্তু আসলে তাদেরকে আসলে বাঁচানো যাচ্ছে না। এবং এখন পর্যন্ত যে 11 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কিন্তু 6 জনই রয়েছেন বরিশাল জেলার বরগুনা জেলায় রয়েছেন এবং বরিশালে রয়েছেন 3 জন এবং পটুয়াখালীতে কিন্তু এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। তো সব মিলিয়ে আমরা যেটি দেখেছি যে বরিশালের ডেঙ্গুর যে প্রকোপ সেই প্রকোপ কিন্তু বেশি রয়েছে এবং গত 24 ঘন্টায় 105 জনের কিন্তু ডেঙ্গু শনাক্ত হয়েছে। পাশাপাশি যদি আমি করোনার কথাটা বলি সেক্ষেত্রে কিন্তু বরিশালে এখন পর্যন্ত 9 জনের করোনা শনাক্ত হয়েছে, তবে এই এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি এই করোনা। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতাল যেগুলো রয়েছে সেখানে কিন্তু সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে আমরা কাউকে দেখিনি এবং তারা কিন্তু যারা শনাক্ত হয়েছেন তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাদের বিষয়ে চিকিৎসার যে সব যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়েছেন এবং ডেঙ্গুর যে ব্যবস্থাগুলো সেটাও কিন্তু আসলে তারা নিয়ে রেখেছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। ডেঙ্গু করোনার পাশাপাশি চিকনগুনিয়ার প্রকোপও বাড়ছে, নিয়ে যুক্ত ছিলাম বরিশাল এবং চট্টগ্রাম থেকে।
এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।